সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। এই রমজানে আপনি সুস্থ রয়েছেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই শুরু করছি পূর্বাচল হাবেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে প্রতিদিন একজন করে নতুন অতিথি আসেন, যিনি একজন কর্মজীবী নারী। তিনি তার পরিবার, সমাজ এবং কর্মস্থল সামলে কিভাবে সফল হয়েছেন সেই গল্পই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম হচ্ছে না, রয়েছেন একজন কর্মজীবী নারী। চলুন পরিচিত হই তার সঙ্গে। আর পুরো আলাপচারিতায় আপনাদের সঙ্গে থাকছি আমি, উম্মে সাবেরিরা। চলুন কথা বলি অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপা, আমি চাইবো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি নিজেই আপনার নাম এবং পরিচয়টা দেন। আচ্ছা, আমি শারমিন সেলিম তুলি। আমি বেসিক্যালি বিজনেস লেডি। তবে আমি যেটি বলি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হলো আমি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আচ্ছা, আমি বেশ অনেক বছর থেকেই বিজনেস করি, 24 বছর থেকে বিজনেস করছি। তবে আমার ফাউন্ডেশনটা 22 বছর থেকে আমি করছি। সেটি হলো আমি নারীদের নিয়ে কাজ করি। সেটা আমি সুবিধাবঞ্চিত নারীদের প্লাস অজপাড়াগা থেকে কিছু নারী উঠিয়ে এনে বিভিন্ন ট্রেনিং করাই। তারপরে হলো এবং যারা ধরেন যারা স্বয়ংসম্পূর্ণ বিজনেসে তাদেরকে আমি স্কিল ডেভেলপের ট্রেনিং দেওয়াই। বেসিক্যালি নারীদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্যই আমার আত্মনির্ভরশীল করার জন্যই আমার ফাউন্ডেশনের উদ্দেশ্যটা। আচ্ছা আচ্ছা। তো আপু, আমরা এই বিষয়ে অনেক কথা বলবো। তার আগে যদি একটু প্রথমেই জানতে চাই, এখন তো রমজান চলছে, রমজানে আপনার দিনের শুরুটা কিভাবে হয়? আচ্ছা, রমজান তো অবশ্যই ভালো লাগার একটা মাস। বেসিক্যালি আমি মনে করি যে রমজানে বরংস আমরা আরো বেশি সুস্থ থাকি, অ্যাক্টিভ থাকি। হ্যাঁ, তো এই জায়গাটা অবশ্যই এই মাসটা আমাদেরকে একটু আমাদের আমরা যেহেতু কর্মজীবী মহিলা, আমাদেরকে একটু অন্যভাবে দিনটাকে শুরু করতে হয়। অন্য 11 মাসের মতো আমাদের করা যায় না। কারণ দেখা যাচ্ছে যে রমজান মাসে একটু ইফতারের টাইম এক সময়, সেহরির টাইম এক সময়, যার জন্য আমাদের একটু কষ্টই হয়ে যায়, কাজটা বেশি থাকে। আসলে কাজটা একটু বেশি থাকে, একটু কষ্টই হয়ে যায়। দেখা যায় যে আমার বাসায় হলো আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা অবশ্য দেশের বাইরে থাকে, যার জন্য আমার বাধা কোনো বুয়াও নাই, ছুটা বুয়া। একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, উঠে দেখা যায় যে বুয়াদের দিয়ে কাজ টাজ করিয়ে তারপরে আমাকে একটু আর্লি বের হতে হয়, যেহেতু আবার ইফতারের টাইম, আমাকে ইফতারে আবার বাসায় ফিরতে হবে। হাজবেন্ড যেহেতু বাসায় ইফতার করে, সেহেতু আমি একটু আর্লি বের হয়ে কাজ শেষ করে আমি বেসিক্যালি অনেকগুলো বিজনেসের সাথে জড়িত, যার জন্য আমাকে অনেকগুলো অফিস মেনটেন করতে হয়। সকালে যেতে হয় একটা অফিসে, সেখান থেকে দুপুরবেলা আবার আরেকটা অফিসে যেতে হয়, এবং দেখা যায় যে ইফতারের টাইমে আবার হাজবেন্ডের জন্য হয়তো বাসায় আসতে হয়। ইফতারের আয়োজনটা কিন্তু আমাকে বের হওয়ার সময়ই সব রেডি করে যেতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে দৌড়ে এসে আমাকে ইফতার ধরতে হয়, যার জন্যে আগেই দেখা যায় সব রেডি টেডি করে শরবত টরবত বানিয়ে হয়তো বা ফ্রিজে ঢুকিয়ে একটা অবস্থানে সেটাকে রেখে তারপরে যেতে হয়, এসে যাতে অল্প সময় আমরা প্রিপেয়ার করে একেবারে ইফতারিতে বসে যাওয়া যাচ্ছে। আবার অনেক সময় হয়তো বা দুইজনকেই বাইরে ইফতার করতে হয়, ওভাবে আমরা ডিসকাস করে নেই এবং ওভাবেই আমরা। আচ্ছা, এটা কি আপনার ফ্যামিলি বিজনেস না আপনার নিজের ইন্ডিভিজুয়াল কোনো বিজনেস? আমার ইন্ডিভিজুয়াল। আচ্ছা, সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের সাপোর্ট কেমন? অবশ্যই আমার হাজবেন্ডের সাপোর্ট ভালো, কারণ ঘর থেকে যদি সাপোর্ট না দেয় তাহলে কখনোই নারীরা আগাতে পারে না, কখনো না। জাস্ট হাজবেন্ড না, শুধু বাচ্চাদের সাপোর্ট করতে হয়। বাচ্চা, হাজবেন্ড, ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট না করলে কখনোই একটা নারী আগাতে পারে না। ঠিক তাই, ঠিক তাই। তো এই যে আপনি বললেন যে আপনি সমাজে নিগৃহীত যেসব মেয়েরা রয়েছে কিংবা একটু অবহেলিত রয়েছে, তাদের জন্য আসলে কি ধরনের এই ফাউন্ডেশনের কাজটা কি মূলত? আচ্ছা, বেসিক্যালি এই ফাউন্ডেশনটি আমরা চেষ্টা করি উদ্যোক্তা তৈরি করতে। উদ্যোক্তা নিজেও কর্মসংস্থানের সৃষ্টি করে, আদার্স আরো অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে। আর এই উদ্যোক্তা তৈরি করার জন্য যা যা একটা নারীকে করা দরকার তাই আমরা করি। যেমন
আমরা বিভিন্ন ট্রেনিং করাই তাদেরকে। আচ্ছা, যে যে সেক্টরে পারদর্শী, যে সেক্টরে ইচ্ছা পোষণ করে বা কিছু জিনিস দেখবেন যে মানুষের মধ্যে গড গিফটেড কিছু কাজ করে, যে সে এই লাইনে এক্সপার্ট বা এই লাইনে তার ভিতর থেকে কিন্তু একটা তাড়া দিতে থাকে যে আমি এই লাইনটা যেতে চাই। এই প্রতিভাটাকে বের করে আনা বা বিকশিত করাই আপনার কাজ। যদি আমি বের করে এনে তাকে ধরেন ট্রেনিং করিয়ে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। এবং আদার্স আরো কিন্তু আমরা অনেক ধরনের কাজ করি, সেগুলো হলো ধরেন আমরা অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি, আমরা সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি, আমরা তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে নিয়ে কাজ করি, এবং প্রস্টিটিউট নারীদের বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার উদ্যোগ। আচ্ছা আপা, আবার যদি একটু রমজানে ফিরি, রমজানে আপনার খাদ্যাভ্যাসটা কিরকম? সেহরি বা ইফতারে কি ধরনের খাবার নিচ্ছেন যদি সংক্ষেপে জানতে চাই। আচ্ছা, আমি সাধারণত চেষ্টা করি সেহরিতে একটু মানে ভারী খাওয়া না খাওয়ার জন্য, হালকা খাবার খেতে, কিন্তু পুষ্টিকর হতে হবে। কারণ যেহেতু সারাদিন থাকতে হবে আমাকে, কাজের মধ্যেই থাকতে হবে, দৌড়াদৌড়ি ছুটোছুটিতে থাকতে হচ্ছে, যে খাবারগুলোতে খাদ্যমান বেশি, একটু পুষ্টিগুণ বেশি, কিন্তু এনার্জি দিচ্ছে, সেই খাবারগুলো একটু খাওয়ার চেষ্টা করি। যেমন দুধ কলাটা তো থাকবেই। আচ্ছা, এর বাইরে হয়তো ভাতটা আমি ওইরকম খাই না। তবে প্রত্যেকদিন দেখা যায় যে সেহরিতে একটু ডাবের পানিটা খাই, কারণ ডাবের পানিটা কিন্তু প্রচুর এনার্জি দেয়। হ্যাঁ, এনার্জি দেয়, প্লাস হলো এটার মধ্যে অনেক কিছুই বিদ্যমান। জি জি। আর ইফতারের অভ্যাসটা কিরকম আপনার? ইফতারটা আমি চেষ্টা করি ভাজা পোড়াটা না খেতে, কিন্তু দেখা যায় যে হাজবেন্ড পছন্দ করে একটু খাওয়া হয়ে যায়, বুট মুড়িটা একটু খাওয়া হয়। এর বাইরে আবার বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেমন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি জড়িত, আমি লাইনিজম করি, আমাদের প্রত্যেক দিনই দেখা যায় যে প্রোগ্রাম থাকে, প্রোগ্রামগুলোতে একটু ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে হয়। তবে ইফতারে আমি যখন বাসায় থাকি তখন সাধারণত একটু চিরা, কলা, দই ওইটা একটু খাওয়ার চেষ্টা করি। আচ্ছা, সুস্থতার জন্য কোনো শরীরচর্চা করা হয় কি? অবশ্যই, সুস্থ তো আমাদের থাকতেই হবে, কারণ যেহেতু আমরা যেহেতু করতে হচ্ছে, সুস্থতা সবার আগে দরকার, সবার আগে দরকার। আপনি কি মেইনটেইন করেন? হ্যাঁ, আমি মনে করি যে এই যে রোজাটা কিন্তু সুস্থ থাকার একটা প্রথম একদম সর্বোত্তম পন্থা যদি বলি। হ্যাঁ, রোজা থাকলে কিন্তু মানুষের শরীর কিন্তু অনেক ভালো থাকে। হ্যাঁ, কারণ যেহেতু আমরা ফাস্টিং এ থাকি, ফাস্টিং কিন্তু শরীরের জন্য খুবই ভালো। দূষিত যে কোলেস্টেরল গুলো রয়েছে এটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এবং 11 মাস আমরা যে বিভিন্ন ধরনের খাবার, পার্টি, দাওয়াত, এটা সেটা লেগেই থাকে কিন্তু। আর আমরা যারা বাইরে কাজ করি, বাইরের খাবারটা কিন্তু বেশি নেওয়া হচ্ছে, না চাইলেও দেখা যাচ্ছে আপনি একটা ব্যবসায়িক মিটিং এ বসেছেন, আপনার পছন্দ না, তারপর কিছু একটু নিতে হচ্ছে মানুষের মুখ রক্ষার্থে, বা অনেক সময় নিতে হয়, এটা সেটা কিন্তু একদম রিসাইকেল হয়ে যাচ্ছে এই একটা মাসে, আমরা যদি ঠিক মতন সিয়াম সাধনাটা করতে পারি। তবে আমি শুধু রোজা না, রোজার বাইরেও আমি সাধারণত খাবারটা একটু মেইনটেইন করার চেষ্টা করি, যেমন কার্বোহাইড্রেটটা একটু কম নেই, প্লাস হলো একটু পানিটা বেশি খাই, দেখা যায় ডাবটা একটু রেগুলার খাই, প্লাস দেখা যাচ্ছে যে যেগুলাতে যেমন সালাদ টালাদ গুলো একটু বেশি খাই, কারণ আমাদের স্কিনের ব্যাপার আছে, যেহেতু আমরা বাইরে কাজ করি, আমরা কর্মজীবী, বা প্লাস বিভিন্ন প্রোগ্রামের সাথে আমরা জড়িত, যার জন্য মেকআপটা একটু বেশি নিতে হয়, যার জন্য আমাদের কিন্তু স্কিনটাকেও একটু খেয়াল করতে হয়। স্কিনের যত্নের জন্য আমাদেরকে খাবারগুলো মেনটেন করতে হয়, কারণ আমি মনে করি যে স্কিন শুধু বাইরের মানে মেকআপটা না, এটা ভিতর থেকে গ্লো করতে হবে, যার জন্য আমাকে অবশ্যই খাবারগুলো মেনটেন করতে হবে। খাবারের মাধ্যমেই সেটা আসলে চেহারায় ফুটে ওঠে। আচ্ছা, তো এই যে 14-15 ঘন্টা আমরা তো রমজানে পানাহার থেকে বিরত থাকছি, তো নিজেকে ফিট রাখার জন্য বা সুস্থ এনার্জেটিক রাখার জন্য আপনি কি কোনো ট্রিক্স মেনটেন করেন, যদি আমার নারী দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন? যেহেতু রোজার মধ্যে এমনি আমরা একটু ফাস্টিং এ থাকি, আমার কিন্তু একটা ফিটনেস ক্লাব আছে। আচ্ছা, তো ওই ফিটনেস ক্লাবটায় দেখা যায় যে সারা বছর অনেক ক্লায়েন্ট থাকে, কিন্তু রোজার মধ্যে একটু কমে যায়। আচ্ছা, কিন্তু আমি মনে করি যে রোজার মধ্যে যদি আমরা ওয়েটটা গেইন করতে চাই, ওয়েটটা লস করতে চাই, হ্যাঁ, তখন দেখা যায় যে রোজার মাসটাই কিন্তু উত্তম। আমরা যদি মানে ফাস্টিং এর পাশাপাশি যদি একটু হালকা এক্সারসাইজ করি, একটু মেডিটেশনটা করি, দেখা যাবে যে খুব
কুইকলি হ্যাঁ দ্রুত ওয়েটটা কমে যাচ্ছে। যার জন্য আমি একটু চেষ্টা করি যে আচ্ছা আমরা কিন্তু নরমালি কি হয় রমজানে গিয়ে মনে করি এক মাস আমার এক্সারসাইজ করার দরকার নেই, এক্সারসাইজ করার দরকার কিন্তু আপনি বলছেন যেহেতু আপনার ফিটনেস ক্লাব আছে আপনি অভিজ্ঞ এই বিষয়ে, তার মানে আমাদের রমজানে রোজা রাখার পরেও আমি বলি না যে ভারী কোনো এক্সারসাইজ করতে, জাস্ট হালকা এক্সারসাইজ, একটু মেডিটেশন, আর একটু ধরেন এটা তো এমনি গুরুগম্ভীর ভাবে আমরা রোজার মাসটা পালন করি। মেডিটেশনে কিন্তু আমাদের অনেক মানে যেটাকে বলা হয় ধ্যান, ধ্যানটা কিন্তু মানে আল্লাহর ধ্যান হোক আর যে ধ্যানই হোক, মানে মনে করি যে মেডিটেশনটা খুব প্রয়োজন আর কি। আচ্ছা আচ্ছা আপা, কথা বলছিলাম মেন্টাল হেলথ নিয়ে, তারপর আপনি বললেন মেডিটেশনের কথা। নিশ্চয়ই আবার নারী দর্শকদের ভীষণ কাজে লাগবে, সেই সাথে পুরুষ দর্শকদেরও, কারণ নারী পুরুষ উভয়েরই দরকার আসলে সুস্বাস্থ্য বজায় রাখা, তাহলেই তো আমরা কর্মক্ষম জীবনযাপন করতে পারবো। আর আমি সবসময় মনে করি যে একজন নারী একজন পুরুষ দুইজনই পরিপূরক, কারণ কাউকে ছাড়াই কেউ সম্পূর্ণ না, সম্পূর্ণ না। হ্যাঁ, কারণ আপনি কখনোই একজন নারী কিন্তু একা আগাতে পারবেন না, অবশ্যই মানে একজন পুরুষের সাপোর্ট লাগবে, সেটা তার হাজবেন্ড হোক, তার বাবা হোক, বা ফ্যামিলির তার ভাই হোক, কোনো পুরুষের সাপোর্ট অবশ্যই দরকার। সেটা আপনার মেন্টাল সাপোর্ট হোক বা আদার সাপোর্ট হোক বা টাকা পয়সার সাপোর্ট হোক, একটা সাপোর্টের প্রয়োজন। তবে যদি কোনো নারীকে একটা পুরুষ পিছন থেকে সাপোর্ট দেয়, সেই নারীটা অবশ্যই অনেক দূর যেতে পারে, অনেক দূর আগাবে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে মনে করি যে আমার হাজবেন্ড অবশ্যই আমাকে সাপোর্ট দেয়, এবং অন্যান্য নারীদের হাজবেন্ডের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা আপনাদের ওয়াইফদেরকে সাপোর্ট দেন, আপনাদের ওয়াইফদেরকে স্বাধীনতা দেন, কাজ করার সুযোগ দেন, তাহলে কিন্তু আমাদের নারীরা আগাবে। নারীরা না আগালে কিন্তু দেশ আগাতে পারবে না, কারণ আমাদের দেশে অর্ধেকের চেয়ে বেশি কিন্তু নারী। কারণ আমাদের নারীদের আগালেই দেশটা আগাবে। দেশ আগাতে হলে অবশ্যই নারীদের আগাতে হবে, নারীদের আগাতে হলে আমাদের পুরুষ ভাইদের সাপোর্ট লাগবে। অবশ্যই অবশ্যই, খুব মূল্যবান কথা বলেছেন, যেটা আসলে অনেক পরিবারেই দেখা যায় নারী একাই চাইছে যে আমি এগিয়ে যাই, একটু সাপোর্ট পেলে সে হয়তো অনেক দূর যেতে পারতো। আমি আসলে নারীদের নিয়ে কাজ করি, কিন্তু আমি কখনো বলি না যে আই এম নারীবাদী, যে একটা নারী সব পারে, কখনোই না। অবশ্যই আমরা পুরুষের পাশাপাশি থেকেই কাজ করতে চাই, আমরা কোনো পুরুষকে বাদ দিয়ে কাজ করতে চাই না, অবশ্যই পুরুষের সাপোর্ট নিয়ে আমরা আগাতে চাই। বাহ আপা, এই যে এত ফাউন্ডেশন করছেন, এত কিছু করছেন, সবকিছু মিলিয়ে যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই, যে আজকে থেকে 20 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, কি বলবেন? আচ্ছা, আমি 20 বছর পরে যেটা চাই সেটা হলো, আমি চাই যে কোনো নারী যেন ঘরে না থাকে, কোনো নারী যেন বেকার না থাকে, প্রতিটা নারী যেন তার নিজ পরিচয়ে পরিচিত হতে চায়। নারীরা আসলে কি চায়? নারীরা কিন্তু কাজ করতে চায় না টাকা পয়সার জন্য, নারীরা চায় শুধু নিজের একটা আইডেন্টিটি। আমি 20 বছর পরে চাই যে বাংলাদেশের প্রতিটা নারী যেন তার পরিচয়ে পরিচিত হতে পারে, এটাই আমার চাওয়া। বাহ, চমৎকার। এবং এই বিষয়ে আপনি যে এত দূর এগিয়েছেন এবং তাদেরকে আপনি সহযোগিতা করছেন, এটাও আমি মনে করি অনেক বড় একটা সাপোর্ট, যেটা আসলে সবাই সব জায়গা থেকে হয়তো পায় না। কারণ আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন নারীদের নিয়ে কাজ করেন। আমি এটার উত্তরে বলবো যে আমি যখন কাজ শুরু করেছি, আমি 24 বছর আগে বিজনেস শুরু করেছি, তখন কিন্তু আমাকে প্রচুর প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছে। তখন কিন্তু অনেক নারীরা বিজনেসের পেশায় নাই বা অত অ্যাভেলেবেল না বাইরে কাজ করার জন্য। আমি তখনই চিন্তা করেছি যে আমি যে প্রতিকূল পরিবেশগুলো ফেস করেছি, আমি কোনো নারীকে ওটা করতে দেব না। হ্যাঁ, দিব না। যার জন্যই আমি তখন থেকেই এই নারীদের নিয়ে কাজ করাটা শুরু করেছি। এবং এই ফাউন্ডেশনটা কোথা থেকে মানে টাকাটা আসে, এটা যদি আপনি জানতে চান, আমি বলবো যে আমি জীবনে যখন প্রথম ইনকাম করেছি, তখন আমার ইনকামটাকে আমি 3টা ভাগ করেছি। একটা আমি নিজে ভোগ করেছি, একটা আমি সঞ্চয় করেছি, একটা আমি নারীদের পিছনে খরচ করেছি। আজকে আমার অনেক রকমের বিজনেস, এখনো আমি এই কাজটাই করে থাকি। একটা অংশ আমি নিজে ভোগ করি, একটা অংশ আমি সঞ্চয় করি, একটা অংশ আমি নারীদের পিছনে খরচ করি। নারীদের জন্য। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। আপনার কথা থেকে নিশ্চয়ই আমার নারী বন্ধুরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং সেই সাথে নিশ্চয়ই আপনার হাত ধরে তারা অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা যদি আমার নারী দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বলি, কি বলবেন?
আমি নারীদেরকে বলবো যে আমি আগেও বলেছি, আপনারা ঘর থেকে বেরিয়ে যান, আপনারা কাজ করুন, আপনারা আপনাদের নিজেদের পরিচয়ে পরিচিত হন, আত্মনির্ভরশীল হন। অনেক ধন্যবাদ আপা, এত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন, সময় দিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। আপনাকেও অনেক ধন্যবাদ, মাই টিভিকেও অনেক ধন্যবাদ, এবং এই প্রোগ্রামটাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত নরমজানের কর্মজীবী নারী। নিশ্চয়ই আজকের এই কর্মজীবী নারীর মাধ্যমে আপনারা বেশ কিছু কথা শুনেছেন, এবং এই কথাগুলোর মধ্যে যদি কিছু কথা আপনার প্রাত্যহিক জীবনে কাজে লাগে, তাহলেই আসলে এই আলাপচারিতা সার্থক হবে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামীকাল একই অনুষ্ঠানে একই সময় আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই মাই টিভির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।